কলকাতার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে যে স্থানগুলো আজও স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বহন করে চলেছে তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই আলিপুর জেল, যা বিগত কয়েক বছর আগেই হেরিটেজ মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। স্বাধীনভাবে বাঁচার সেই স্বাদ আজ আমাদের আস্বাদন করানোর জন্য যারা সেই সময় হাসি মুখে প্রাণত্যাগ করেছিলেন এই জেলে, তাদেরই জীবনযাপন আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে এখানে খুব সহজে আসতে পারবেন, সপ্তাহের কোন দিনগুলিতে এবং কতক্ষণই বা খোলা পাবেন এই মিউজিয়াম, আর এখন টিকিট মূল্যই বা কত। তাহলে চলুন আপনাদের সব ডিটেলসটা বলে দিই। তার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার সবাইকে, আমি তানিয়া। আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক ওয়েলকাম। আজ আমি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। আমার এই ভিডিওতে আলিপুর জেল নিয়ে কিছু তথ্য আছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি এখানে কিভাবে আসবেন। লোকাল ট্রেনের সাথে এই জায়গা ততটাও ওয়েল কানেক্টেড না থাকলেও শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন বাস ধরে আপনি এখানে খুব সহজেই পৌঁছে যেতে পারেন। এছাড়া কলকাতার বিভিন্ন জায়গা থেকে হাজরা মোড়গামী যে কোনো বাস ধরে চলে আসতে পারেন এখানে। এই মিউজিয়ামে কার পার্কিংও অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। ভাড়াটা যেহেতু ঘন্টা বেসিকে, তাই প্রতি ঘন্টায় বাইকের ক্ষেত্রে 5 টাকা, 4 হুইলারের ক্ষেত্রে 10 টাকা আর বাসের ক্ষেত্রে 20 টাকা। এবারে আসি মিউজিয়ামের সময়সূচি। শুধুমাত্র সোমবার বাদে সপ্তাহে 6 দিন দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। মেইন গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। জন প্রতি এখানে টিকিটের মূল্য মাত্র 30 টাকা। তবে 3 বছরের ছোট বাচ্চাদের টিকিটের কোনো প্রয়োজন নেই। প্রতিদিন সন্ধ্যায় 6:30 থেকে এখানে অনুষ্ঠিত হয় ভীষণ সুন্দর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো। আর আপনারা যদি সেটাও দেখতে চান তবে 100 টাকা আপনাদেরকে পে করতে হবে, মানে মাথা পিছু মোট 130 টাকা করে আপনাকে পে করতে হবে। আর এখানেই আপনাদের ব্যাগ জমা রাখতে হবে, কারণ মোবাইল, জলের বোতল আর পার্স ছাড়া কিছুই অ্যালাউ নেই। ব্রিটিশ শাসনকালে অর্থাৎ 1906 সালে এই আলিপুর কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হয় এবং এই কারাগারটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের স্বাধীনতা থেকে বঞ্চিত রাখা। তাই এই জেলে কারারুদ্ধ করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে পণ্ডিত জওহরলাল নেহেরু, এছাড়া ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের। আর সেই সকল কক্ষগুলি আজও এই আলিপুর সেন্ট্রাল জেলে সংগ্রহীত অবস্থায় রয়েছে। এছাড়া কয়েদিদের সেই সময়ের জীবনযাত্রা এবং 19 শতকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই জেলের মাধ্যমে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এলাম এই জেলের সবচেয়ে শিহরিত একটা জায়গা, ফাঁসির মঞ্চ। এখানে ব্রিটিশ সাম্রাজ্যের বিরোধিতা অপরাধের মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। এই জেলে এটা হলো সবচেয়ে শিহরিত জায়গা, ফাঁসির মঞ্চ। এই জায়গায় কত বিপ্লবী মানুষ জীবন ত্যাগ করেছিলেন এবং এই গ্যালারি থেকেই রাজনৈতিক বন্দীরা ফাঁসির প্রত্যক্ষ প্রদর্শন করত। রাজনৈতিক বন্দীদের মধ্যে মূলত ত্রাসের সঞ্চার ঘটানোর জন্যই এটি করা হতো। রাজনৈতিক বন্দীদের এখানে ফাঁসি দেওয়ার পর সেই মৃতদেহকে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হতো, অর্থাৎ এটা হলো অটোপসি রুম, মানে শবদেহ পরীক্ষা করার ঘর। প্রতিটা রুমের পাশাপাশি একটা করে বারকোড দেওয়া আছে, তোমরা স্ক্যান করলে এর তথ্যগুলো জানতে পারবে। তাই আমরাও ওরকমভাবে একটু স্ক্যান করে করে তথ্যগুলো জানছিলাম। আর এটা হলো বিধানচন্দ্র রায়ের কক্ষ, মানে এখানে বিধানচন্দ্র রায়কে আটক করে রাখা হয়েছিল এবং সিঁড়ি দিয়ে উপরে উঠেই আছে নেতাজি কক্ষ। তাহলে চলুন আপনাদেরকে নেতাজি কক্ষ থেকে ঘুরিয়ে আনি। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃৎ বা পথ প্রদর্শক নেতাজি সুভাষচন্দ্র বসুকেও আইন অমান্য করার অপরাধে এখানে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এখানে দীর্ঘ 1 বছর কারাকক্ষে যতীন্দ্রমোহন সেনগুপ্ত আটক ছিলেন। বিধানচন্দ্র রায়ের কক্ষ, নেতাজি কক্ষ ঘুরে সোজা হেঁটে চলে গেলে আপনারা পেয়ে যাবেন নেহেরু কক্ষ। আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু এবং তাকেও এই কক্ষে আটক করে রাখা হয়েছিল। বাঁদিকে রয়েছে ইন্দিরা গান্ধী, তাকেই দেখতে আসতেন আর তার সাথে কথা বলতেন। 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে পর্যন্ত তিনি এই জেলেই কারারুদ্ধ অবস্থায় ছিলেন। সামনেই দেখতে পাচ্ছেন জওহরলাল নেহেরু। নেহেরু কক্ষ থেকে বেরিয়েই উল্টো দিকে রয়েছে এই সেমিনার হল। এখানে প্রতি 1 মাস থেকে 2 মাস অন্তরই নতুন নতুন এক্সিবিশন অনুষ্ঠিত হয়। তাহলে আসুন আপনাদেরকে সেমিনার হলটা ঘুরে দেখাই।
এক্সিবিশন কক্ষ থেকে বেরিয়ে আমরা সোজা হাঁটতে হাঁটতে এখন চলে এলাম পুলিশ মিউজিয়ামে। এখানে সমস্ত বোমগুলো কিন্তু রাখা আছে, আর একইভাবে রিভলভারগুলোও রাখা আছে। 1910 সালে খুলনা যশোর গ্যাং সদস্যর দ্বারা ব্যবহৃত যে পিস্তল, সেগুলোও সুন্দর করে রাখা আছে। আর হ্যাঁ, এই মিউজিয়ামে কিন্তু পানীয় জলেরও সুব্যবস্থা রয়েছে, আর ওয়াশরুমও আছে। বিনামূল্যে আপনারা এখানে চাইলে পানীয় জলও ব্যবহার করতে পারেন। এটাই হলো ঐতিহাসিক কারাকক্ষের 4 নম্বর ওয়ার্ড। এখানে এই যে নাপিত দিয়ে চুল কাটানো হচ্ছে, এখানেই তারা স্নান সারতেন এবং এখানেই তারা জামা কাপড় কাচতেন। এখানেই তাদের মলমূত্র সব কিছুই ত্যাগ করতে হতো। এই জায়গাটি এমন একটি জায়গা, সেই পুরনো সময় ঠিক যেমনটা ছিল ঠিক তেমনটাই রাখা আছে, শুধু আগে এর ভিতরে ঢুকতে দেওয়া হতো, এখন এইটার প্রবেশ নিষেধ। আপনাদের কিন্তু আচমকাতে তাকালে মনে হতেই পারে কেউ যেন আপনাদেরকে ডাকছে। বন্দীদেরকে কত রকম ভাবে অত্যাচার করেছে সবগুলোই কিন্তু এই কারাকক্ষে আছে, আর এর সাউন্ডও শোনা যাচ্ছে। আমি এই সাউন্ডগুলো দিতে পারছি না কপিরাইট চলে আসার ভয়ে। এই ঐতিহাসিক কারাকক্ষের পাশের রাস্তাটি সোজা চলে গেছে প্রদর্শনী কক্ষ এবং লাইট অ্যান্ড সাউন্ড শোর দিকে। প্রদর্শনী কক্ষের সামনেই রয়েছে বিভিন্ন ধরনের মুদ্রা, আর তার সাথে আছে বিভিন্ন ধরনের মা দুর্গার মূর্তি। প্রদর্শনী কক্ষের পর আমরা চলে এলাম হাসপাতাল ভবনে, যেখানে আজও ভারতের মুক্তি সংগ্রামের বাংলার নারী পুরুষ নির্বিশেষে যে অবদান রেখেছিলেন তা তুলে ধরা হয়েছে। তাহলে চলুন আপনাদেরকে এই হাসপাতাল ভবনটি ঘুরে দেখাই। হাসপাতাল ভবনের ভিতরে প্রবেশ করেই সামনে দেখতে পাচ্ছেন একটা কি বড় পিস্তল। এটা হলো দীনেশ ভক্তর ব্যবহৃত পিস্তলের অনুসরণ রূপ, এবং এই ভবনের ওপরেই অনেকগুলো কক্ষ আছে। তাহলে চলুন সিঁড়ি দিয়ে উপরে উঠে সেই কক্ষগুলোও দেখা যাক। আমরা সবাই জানি শুধুমাত্র যে পুরুষরা স্বাধীনতা সংগ্রামী ছিল তা কিন্তু নয়, আমাদের বাংলাতে প্রচুর মহিলা স্বাধীনতা সংগ্রামীও দেখতে পাই, এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এই কক্ষটি করা হয়েছে। সিস্টার নিবেদিতা, যাকে আমরা ভগিনী নিবেদিতা বলে চিনি, মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরানী, সরোজিনী নাইডু প্রত্যেকেই আছে এই কক্ষে। আর আমি যেই কক্ষটিতে এখন ঢুকলাম, এইটা পুরোটাই করা হয়েছে বিদ্রোহর উপরে। সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে সতীদাহ প্রথারত সব কিছুই আছে এই কক্ষটিতে। তাহলে চলুন আপনাদের সাথে একবার এই কক্ষটি ঘুরে দেখাই। আমরা বিদ্রোহ কক্ষ দেখে এখন চলে এলাম ঋষি অরবিন্দর বিদ্রোহ কাহিনী দেখতে। আর ঋষি অরবিন্দ সামনেই বসে আছেন, আর সামনেই আছে টেবিলের ওপর ওনার জীবন কাহিনী, ওনার লেখা কিছু বই। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা স্টলও আছে। এখানে আপনারা যদি চান মিউজিয়াম থেকে কোনো কিছু সংগ্রহ করে নিয়ে যাবেন, মানে যদি কোনো জামা কাপড় কেনার থাকে, তাহলেও কিন্তু এখান থেকে পারচেস করতে পারেন। আর এটা হলো রেস্টুরেন্ট। তো আমাদের তো মোটামুটি মিউজিয়াম দেখা কমপ্লিট। ঘড়ির কাঁটা এখন 6টা বাজতে যায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে।